আজকে আমি আপনাদের অভাবী একটি পরিবারের গল্প বলবো, যারা এক ধনী পরিবারের জীবনে প্রবেশের পথ খুঁজে পায়। একে একে ৪ জন সদস্যই সেই বাড়িতে চাকরি পেয়ে যায়, মূল কর্মচারীদের জায়গা দখল করে। বাড়ির মালিক কিছুই টের পান না। শুরুতে সবকিছুই নিখুঁত মনে হয়, কিন্তু এই নিখুঁততার আড়ালে লুকিয়ে থাকে এক অশুভ ছায়া। যত দিন যায় ততই গোপন রহস্য জমতে থাকে। সম্পর্ক জটিল হয়, পরিস্থিতি অস্বস্তিকর হয়ে ওঠে। তাই গল্পটি যেখানে বাস্তবতা আর ছলনার সীমা মিলিয়ে যায়। ক্লাইম্যাক্স এতটাই অপ্রত্যাশিত, আপনি ভাবতেই পারবেন না। মনে হবে যেন মস্তিষ্কে বিস্ফোরণ ঘটেছে। এই গল্পটা যেন এক সামাজিক থ্রিলার, যেখানে শ্রেণী, লোভ এবং বেঁচে থাকার লড়াই একসাথে জড়িয়ে যায়। সিনেমার শুরুতেই দেখা যায় একটি দরিদ্র পরিবার যারা একটি ছোট বেসমেন্ট ঘরে বসবাস করে। জীবিকা নির্বাহের জন্য তারা প্রাণপণে চেষ্টা করছে। একদিন তারা পিকচার বাক্স ভাঁজ করার কাজ পায়, কিন্তু যখন তারা বাক্সগুলো ডেলিভারি দেয়, দেখা যায় অনেকগুলো ঠিকভাবে ভাঁজ করা হয়নি। ফলে কোম্পানি তাদের পারিশ্রমিক থেকে 10% কেটে নেয়। এখন পরিচয় করিয়ে দেই এই পরিবারের সদস্যদের। কিম পরিবারের কর্তা, চুং সুক কিমের স্ত্রী, কেলভিন তাদের ছেলে, জেসিকা তাদের মেয়ে। পিৎজা কোম্পানি ঘটানোর পর কেলভিনের বন্ধু মিন হিউক তার বাসায় আসে। সঙ্গে নিয়ে আসে তার দাদার দেওয়া একটি উপহার, একটি পাথর যা দেখতে অনেকটা পণ্ডিতের পাথরের মতো। বিশ্বাস করা হয় এই পাথর পরিবারের সম্পদ ও সৌভাগ্য নিয়ে আসে। কেলভিন ও মিন হিউক একসাথে বাইরে বসে গল্প করতে থাকে। তখন মিন হিউক জানায় সে স্কলারশিপে বিদেশে পড়তে যাচ্ছে। যাওয়ার আগে সে কেলভিনকে একটি প্রস্তাব দেয়। মিন হিউক একটা ধনী পরিবারের মেয়েকে পড়াতো, তাই সে যাওয়ার আগে এই টিউশনিটি তাকে দিয়ে দিতে চায়। প্রথমে কেলভিন দ্বিধায় পড়ে যায়। সে বলে, আমি তো এখনো কলেজ শেষ করিনি, আমি কি এই কাজের জন্য যোগ্য? মিন হিউক জানতো জেসিকা ফটোশপে অনেক দক্ষ, তাই সে কেলভিনকে বলল, জেসিকাকে বলো যেন তোমার জন্য কিছু ভুয়া সার্টিফিকেট বানিয়ে দেয়, তাহলে কেউ তোমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবে না। কেলভিন তখন একটু অবাক হয়ে জিজ্ঞেস করলো, তোমার তো আরও অনেক বন্ধু আছে, আমাকে কেন এই চাকরিটা দিলে? মিন হিউক হাসিমুখে উত্তর দিল, আমি তোমার ওপর ভরসা করি, তাই তোমাকেই বেছে নিয়েছি। এরপর কেলভিন জানতে চাইল, তুমি কি সেই মেয়েকে পছন্দ করো যাকে পড়াচ্ছ? মিন হুক লাজুকভাবে বলল, হ্যাঁ, আমি তাকে ভালোবাসি। বিদেশ থেকে ফিরে এসে আমি তাকে বিয়ে করতে চাই। পরদিন কেলভিন ধনী পরিবারের বাড়িতে যায় এবং দেখা হয় সেই পরিবারের মেয়ের মায়ের সাথে, যার নাম মিসেস পার্ক। কেলভিন নিজেকে পরিচয় করিয়ে দেয়, মিন হিউক আমাকে পাঠিয়েছে। এই বাড়িতে মোট 5 জন সদস্য: মিস্টার পার্ক, তার স্ত্রী মিসেস পার্ক, তাদের মেয়ে দা হাই এবং ছেলে দা সং, এবং একজন গৃহপরিচারিকা রয়েছে। মিসেস পার্ক কেলভিনের সার্টিফিকেটগুলো দেখে বললেন, মিন হিউক যেহেতু তোমাকে সুপারিশ করেছে, তুমি নিশ্চয়ই ভালোই হবে। তবে তিনি সিদ্ধান্ত নেওয়ার আগে প্রথম টিউশন সেশনটি নিজে দেখতে চান। পাঠ শেষে মিসেস পার্ক এবং তার মেয়ে দুজনই কেলভিনের পড়ানোর ধরন দেখে মুগ্ধ হয়ে যায়। পরদিন দা হাইকে পড়ানো শেষে কেলভিন যখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল, তখন তার চোখে পড়ে দা সঙের আঁকা একটি ছবি। ছবিটি দেখে কেলভিন বলেন, আমি একজন দক্ষ আর্ট থেরাপিস্টকে চিনি, তিনি শিশুদের সঙ্গে দারুণ কাজ করেন। মিসেস পার্ক জানতেন তার ছেলে দা সং খুব চঞ্চল ও কল্পনাপ্রবণ, তাই কেলভিনের প্রস্তাবে তিনি আগ্রহ দেখান। কেলভিন যখন বলেন সেই থেরাপিস্টের ফি একটু বেশি, মিসেস পার্ক হেসে বললেন, তাতে সমস্যা নেই, কালকেই তাকে নিয়ে এসো। পরদিন কেলভিন তার বোন জেসিকাকে নিয়ে আসেন এবং পরিচয় করিয়ে দেন একজন আর্ট থেরাপিস্ট এবং সাইকোথেরাপিস্ট হিসেবে। জেসিকা দা সঙ্গে সঙ্গে নিচে কাজ শুরু করেন আর কেলভিন উপরের দা হাইকে পড়াতে থাকেন। সময়ের সঙ্গে সঙ্গে কেলভিন ও দা হিয়ের মধ্যে এক অদ্ভুত টান তৈরি হয়। তাদের চোখে চোখে কথা হয়, হাসির ফাঁকে লুকিয়ে থাকে অনুভূতির ছায়া। একদিন সে অনুভূতি আর লুকিয়ে থাকে না, তারা এক সময় একে অপরের প্রতি আকৃষ্ট হয়ে কিস করে ফেলে। কিন্তু এই সম্পর্কের ছোঁয়ায় রয়ে যায় মিনহুকের উপস্থিতি, জি কেলভিনের বন্ধু, এবং দা হিয়ের প্রতি তারও গভীর অনুভূতি রয়েছে। জেসিকা দা সনকে পড়ানো শেষ করে বেরিয়ে যাচ্ছিল, ঠিক তখনই মিস্টার পার্ক বাড়িতে ফিরলেন। মিসেস পার্ক হাসিমুখে বললেন জেসিকাকে গাড়িতে করে পৌঁছিয়ে দেওয়ার জন্য। মিস্টার পার্ক ড্রাইভারকে বললেন জেসিকাকে ওর বাসায় নামিয়ে দেওয়ার জন্য। গাড়িতে যখন তারা যাচ্ছিল, তখন সে ড্রাইভার জেসিকার সাথে ফ্লার্ট করার চেষ্টা করে। তখন জেসিকা মুখ গম্ভীর করে বলে, আমাকে ট্রেন স্টেশনে নামিয়ে দিন। ড্রাইভার তখন একটু দ্বিধায় পড়ে যায়, তখন বলে, কিন্তু ম্যাম, আপনাকে তো বাসায় পৌঁছে দিতে বলা হয়েছে। জেসিকা তখন চোখে চোখ রেখে আবারও বলে, স্টেশনে নামিয়ে দিন। ড্রাইভার চুপ করে গেল। গাড়ি চলতে থাকলো। জেসিকা চুপিসারে নিজের অন্তর্বাস সিটের নিচে রেখে দিল। পরদিন মিস্টার পার্ক অফিস থেকে ফিরছিলেন। গাড়িতে বসে চোখে পড়ল সিটের নিচে একটি অন্তর্বাস। তিনি চমকে উঠলেন, এটা কি? তিনি সেটা নিয়ে বাড়িতে গেলেন। মিসেস পার্ককে দেখিয়ে বললেন, গাড়িতে এটা পেলাম। ড্রাইভার কি কিছু করেছে? মিসেস পার্ক রেগে গিয়ে বললেন,
এই ড্রাইভার তো অনেক লম্পট। এই লোকটাকে এখনই বাদ দাও। মিস্টার পার্ক রাজি হলেন এবং সেই ড্রাইভারকে চাকরি থেকে বাদ দেওয়া হলো। কিন্তু আমরা জানি এটা ড্রাইভারের কাজ নয়। জেসিকার উদ্দেশ্য ছিল ড্রাইভারকে সরিয়ে দেওয়া। পরদিন দা সংকে টিউশনি দেওয়ার পর জেসিকা যখন বেরিয়ে যাচ্ছিল, তখন মিসেস পার্ক তাকে জিজ্ঞেস করলেন ড্রাইভার কি সেদিন রাতে তাকে কিছু বলেছিল? জেসিকা উত্তর দিল সে ভদ্র ছিল এবং কোনো ভুল কিছু করেনি। তখন জেসিকা মিসেস পার্ককে জিজ্ঞেস করে, কেন, কি হয়েছে? তখন মিসেস পার্ক শুধু বললেন, কিছু হয়নি, আমরা তাকে কোনো এক কারণে ছেড়ে দিয়েছি। এরপর জেসিকা বলল সে একজন ভালো ড্রাইভারকে চেনে এবং চাইলে আগামীকাল তাকে নিয়ে আসতে পারে। মিসেস পার্ক বললেন, পরিচিত কারো সুপারিশে কেউ হলে ভালো হয়। তখন মিসেস পার্ক জেসিকাকে বললেন নতুন ড্রাইভারকে আগামীকাল নিয়ে আসতে। পরদিন কিম গেলেন মিস্টার পার্কের অফিসে এবং তারা একসাথে গাড়িতে করে বের হলেন। কিমের ৩০ বছরের বেশি ড্রাইভিং অভিজ্ঞতা থাকায় তিনি খুব ভালো ড্রাইভিং স্কিল জানতেন। ফলে মিস্টার পার্ক তাকে ড্রাইভারের চাকরি দিয়ে দেন। তখন কিমের পরিবার পরিকল্পনা করছিল গৃহপরিচারিকাকে চাকরি থেকে বাদ দেওয়ার। কিন্তু সমস্যা ছিল এই গৃহপরিচারিকা বাড়ি তৈরির সময় থেকে এখানে কাজ করছেন। অনেক আগে থেকে, যখন মিস্টার পার্ক পরিবার এই বাড়িতে আসেননি তখন থেকে। যখন আগের মালিকরা বাড়িটি পার্ক পরিবারকে বিক্রি করেন, তারা নিজেরাই গৃহপরিচারিকাকে পরিচয় করিয়ে দেন এবং বলেন এই গৃহপরিচারিকা অনেক ভালো, আপনারা চাইলে ওনাকে রেখে দিতে পারেন। তখন থেকে তিনি পার্ক পরিবারের একজন বিশ্বস্ত সদস্য হয়ে উঠেছেন। তাকে বাদ দেওয়া সহজ হবে না। ডাহাইকে টিউশনি দেওয়ার সময় কেভিন জানতে পারে ডাহাই সে পিচ ফল পছন্দ করে, তবে বাড়িতে পিচ ফল নিষিদ্ধ, কারণ গৃহপরিচারিকা পিচ ফলে মারাত্মক অ্যালার্জি আছে। কেভিন এবং জেসিকা একটি পরিকল্পনা বের করে, তারা গোপনে গৃহপরিচারিকার শরীরে পিচ ফলের লোম ছিটিয়ে দেয়। সময়ের সাথে সাথে তার অ্যালার্জি প্রতিক্রিয়া হয় এবং সে অসুস্থ হয়ে পড়ে। সে যখন হাসপাতালে চেকআপের জন্য যায়, মিস্টার কিম গোপনে তার ছবি তোলে। পরে যখন মিস্টার কিম এবং মিসেস পার্ক সুপারমার্কেটে কেনাকাটা করছিল, মিস্টার কিম সেই গৃহপরিচারিকার ছবি দেখায় এবং বলে যে সে সম্প্রতি একজন আত্মীয়কে দেখতে হাসপাতালে গিয়েছিল আর সেখানে সে কাকতালীয়ভাবে গৃহপরিচারিকাকে দেখেছে। সে দাবি করে যে গৃহপরিচারিকা তার আত্মীয়র সাথে কথা বলছিল এবং বলেছিল যে তার টিবি রোগ হয়েছে। প্রথমে মিসেস পার্ক এটা বিশ্বাস করেনি, কিন্তু বাড়ি ফিরে এসে সে দেখে গৃহপরিচারিকা খুব অসুস্থ এবং কাশি দিচ্ছে এবং সে একটি টিস্যু পেপার আবর্জনার ঝুড়িতে ফেলে। মিসেস পার্কের চোখ এড়াতে মিস্টার কিম টিস্যুটিতে কিছু কেচাপ লাগিয়ে দেয়। মিসেস পার্ক চিন্তিত হয়ে পড়েন, কারণ তিনি ভয় পান যে গৃহপরিচারিকার অবস্থার কারণে তার সন্তানরা আক্রান্ত হতে পারে। পরের দিন মিসেস পার্ক তাকে চাকরি থেকে বরখাস্ত করেন, কিন্তু গৃহপরিচারিকাকে আসল কারণটি জানান না। পরের দিন যখন মিস্টার পার্ক অফিস থেকে বাড়ি ফিরছিলেন, তিনি মিস্টার কিমকে বলেন যে তার স্ত্রী গৃহপরিচারিকাকে চাকরি থেকে বাদ দিয়েছেন, কিন্তু কারণটি ব্যাখ্যা করেননি। মিস্টার পার্ক তখন স্বীকার করেন যে তার স্ত্রী রান্না বা গৃহস্থলীর কাজে দক্ষ নন, তবুও তিনি তাকে ভালোবাসেন। সেই মুহূর্তে মিস্টার কিম তাকে একটি এজেন্সি বিজনেসের কার্ড দেন, যারা ড্রাইভার এবং গৃহপরিচারিকা সরবরাহ করে থাকে। যখন মিস্টার পার্ক জিজ্ঞেস করেন তিনি কার্ডটি কোথা থেকে পেলেন, মিস্টার কিম ব্যাখ্যা করেন যে তার বর্তমান চাকরিতে যোগ দেওয়ার আগে সেই এজেন্সি তাকে ড্রাইভারের চাকরির প্রস্তাব দিয়েছিল, কিন্তু তিনি এই চাকরি শুরু করার পর তা প্রত্যাখ্যান করেন। মিস্টার পার্ক তখন বলেন তিনি কার্ডটি তার স্ত্রীকে দিবেন যাতে তিনি নতুন গৃহপরিচারিকা নিয়োগ করতে পারেন। মিস্টার পার্কের কাছ থেকে কার্ড পাওয়ার পর মিসেস পার্ক এজেন্সিতে ফোন করেন। জেসিকা ফোন রিসিভ করেন এবং কিছু ডকুমেন্ট চেয়ে বসেন। অল্প সময়ের মধ্যেই মিস্টার কিমের স্ত্রী পরিবারের নতুন গৃহপরিচারিকা হিসেবে নিয়োগ পান। এখন কিম পরিবারের ৪ জন সদস্যই সফলভাবে পার্ক পরিবারের গৃহস্থলীর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যান। একদিন পার্ক পরিবার ক্যাম্পিংয়ে যায় দা সং-এর জন্মদিন উদযাপন করতে। দা সং প্রকৃতিকে খুব ভালোবাসত। তারা বাড়িটি ছেড়ে যায় গৃহপরিচারিকার তত্ত্বাবধানে, যিনি আসলে মিস্টার কিমের স্ত্রী। বাড়িতে কেউ না থাকায় তিনি তার পরিবারের বাকি সদস্যদের ডেকে আনেন এবং তারা বিলাসবহুল জীবনযাপন উপভোগ করতে শুরু করেন। খাওয়া, ড্রিঙ্কস করা, আরাম করা সবকিছুই তারা করতে থাকে। কিন্তু হঠাৎ ডোরবেল বেজে ওঠে। তারা ভয় পেয়ে যায়। এই সময় কে আসতে পারে? কিমের স্ত্রী ভিডিও ক্যামেরা চেক করলে দেখেন আগের গৃহপরিচারিকা গেটের সামনে দাঁড়িয়ে আছে। সে নারী বলেন তিনি বেসমেন্টে কিছু ভুলে গেছেন এবং তা নিতে এসেছেন। শুরুতে কিমের স্ত্রী দ্বিধায় পড়েন এবং দরজা খুলতে অস্বীকৃতি জানান, কিন্তু বারবার অনুরোধের পর তিনি অবশেষে তাকে ভেতরে ঢুকতে দেন। বাড়িতে ঢোকার পর আগের গৃহপরিচারিকা মিস্টার কিমের স্ত্রীকে ধন্যবাদ জানান এবং সরাসরি বেসমেন্টের দিকে চলে যান। কিছুক্ষণ অপেক্ষা করার পর সেই গৃহপরিচারিকা ফিরে না আসায় কিমের স্ত্রী কৌতূহলী হয়ে নিচে যান
এবং দেখলেন তিনি একটি বড় আলমারি সরানোর চেষ্টা করছেন। গৃহপরিচারিকার সাহায্য চাইলেন এবং দুজনে মিলে সেই আলমারিটি সরাতে সক্ষম হলেন, যার পিছনে একটি গোপন পথ এবং কিছু গোপন কক্ষ দেখা গেল। তারা সরু করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে মিস্টার কিমের স্ত্রী দেখলেন একটি দুর্বল অবস্থায় থাকা মানুষ বিছানায় শুয়ে আছে, আর গৃহপরিচারিকা তাকে খাওয়ানোর চেষ্টা করছেন। তিনি ক্ষুধার্ত ছিলেন। অবাক হয়ে তিনি জিজ্ঞেস করলেন, তিনি কে? গৃহপরিচারিকা উত্তর দিলেন, তিনি আমার স্বামী। তিনি 4 বছর ধরে এখানে লুকিয়ে আছেন, ঋণদাতাদের থেকে পালিয়ে থাকার জন্য। তিনি ব্যবসার জন্য টাকা ধার নিয়েছিলেন, কিন্তু তা ব্যর্থ হয়, আর তার যাওয়ার মতো কোনো জায়গা ছিল না। তিনি এতদিন গোপনে তাকে খাবার দিতেন। গৃহপরিচারিকা মিস্টার কিমের স্ত্রীর কাছে অনুরোধ করলেন যেন তিনি কাউকে কিছু না বলেন। সেই গৃহপরিচারিকা আরও বললেন যে মিস্টার পার্ক এই গোপন কক্ষ সম্পর্কে জানেন না। এটি আগের বাড়ির মালিক বাড়িটি বানানোর সময় যুদ্ধ বা জরুরি অবস্থার জন্য এটি তৈরি করেছিলেন। কিন্তু তাকে সান্ত্বনা দেওয়ার পরিবর্তে মিস্টার কিমের স্ত্রী পার্ক পরিবারকে ফোন করে সবকিছু প্রকাশ করার হুমকি দেয়। গোপনে কিম পরিবারের বাকি সদস্যরা অপর থেকে সব দেখছিলেন। তারা বেসমেন্টে চুপি চুপি ঢুকে পড়েন, কথোপকথন শুনতে চেষ্টা করছিলেন। হঠাৎ কেভিন সিঁড়িতে পিছলে পড়ে যান এবং সবাই নিচে পড়ে যায় সেই গোপন কক্ষের কাছে। তাদের একসাথে দেখে আগের গৃহপরিচারিকা বুঝতে পারলেন তারা সবই একই পরিবারের সদস্য। ঠিক তখনই আগের গৃহপরিচারিকা তার ফোন বের করে ভিডিও রেকর্ডিং শুরু করে। তিনি কিম পরিবারকে ব্ল্যাকমেইল করতে শুরু করলেন। ভিডিওটি মিস্টার পার্ককে পাঠানোর হুমকি দেয়। তিনি তাদের বন্দীর মতো হাত তুলে দাঁড়াতে বললেন, আর তিনি এবং তার স্বামী তাদের সাথে উপহাস করতে থাকলো এবং প্রমাণের জন্য আরও ভিডিও ধারণ করতে থাকলো। যখন সেই দম্পতি কিছুক্ষণ পুরনো স্মৃতিতে হারিয়ে যায়, যখন তারা দুজন এই বাড়িতে থাকতো, তারা তখন খুব ভালো সময় কাটাতো। তখন হঠাৎ মিস্টার কিমের স্ত্রী আক্রমণ চালালেন। পুরো কিম পরিবার ঝাঁপিয়ে পড়ল ফোনটি ছিনিয়ে নেওয়ার জন্য, কিন্তু তারা তাদের কাবু করতে পারছিল না যতক্ষণ না জেসিকা একটি পিচফোর্ক নিয়ে এসে আগের গৃহপরিচারিকার মুখে ঘষে দেন, যার ফলে তার অ্যালার্জি শুরু হয়। এই বিশৃঙ্খলার মাঝে হঠাৎ ফোন বেজে উঠল। সবাই চুপ হয়ে গেল। লাইনে ছিলেন মিসেস পার্ক। তিনি জানালেন যে অতিবৃষ্টির কারণে তাদের ক্যাম্পিং বাতিল হয়েছে এবং তারা এখন বাড়ি থেকে মাত্র 8 মিনিট দূরে আছে। তিনি আরও বললেন দা সং এর জন্য র্যামডন রান্না করতে, কারণ দা সং এটি খুবই পছন্দ করে। ফোন কলের পর মিস্টার কিম আগের গৃহপরিচারিকার স্বামীকে আবার বেসমেন্টে নিয়ে গেলেন, আর কেভিন আগের গৃহপরিচারিকাকে, যেহেতু তিনি পিচ ফলের প্রতি অত্যন্ত অ্যালার্জিক, জেসিকা তার মুখে ফলটি ঘষে দেওয়ায় তিনি অসুস্থ হয়ে পড়েন। এদিকে মিস্টার কিমের স্ত্রী এবং জেসিকা তাদের তৈরি করা বিশৃঙ্খলা পরিষ্কার করতে ব্যস্ত হয়ে পড়েন। মিস্টার কিম গোপন বাংকারে আগের গৃহপরিচারিকা এবং তার স্বামীকে বেঁধে ফেলেন। বাড়ি পরিষ্কার হওয়ার পর পার্ক পরিবার বাড়ি ফিরছিল, তাই জেসিকা দ্রুত টেবিলের নিচে লুকিয়ে পড়ে। মিস্টার কিমের স্ত্রী র্যামডন রান্না শুরু করেন, আর কেলভিন দা হাইয়ের বিছানার নিচে লুকিয়ে পড়ে। মিসেস পার্কের কণ্ঠস্বর শুনে আগের গৃহপরিচারিকা মিস্টার কিমকে ধাক্কা দিয়ে সিঁড়ি দিয়ে উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু মিস্টার কিমের স্ত্রী তাকে লাথি মারেন, ফলে তিনি সিঁড়ি থেকে পড়ে যান। মিস্টার কিম দ্রুত তাকে টেনে বেসমেন্টে নিয়ে যান এবং আলমারির দরজা বন্ধ করে দেন। এদিকে আগের গৃহপরিচারিকার স্বামী তার কপাল দিয়ে লাইট বাল্ব জ্বালিয়ে নিভিয়ে মর্স কোডে বার্তা পাঠানোর চেষ্টা করেন। তিনি মনে করেছিলেন মিস্টার পার্ক তা দেখবেন এবং বুঝবেন। পরে মিসেস পার্ক মিস্টার কিমের স্ত্রীকে র্যামডন খেতে আমন্ত্রণ জানান। খাওয়ার সময় তিনি দা সং সম্পর্কে একটি ভীতিকর ঘটনা শেয়ার করেন। এক রাতে যখন সবাই ঘুমিয়েছিল, দা সং ফ্রিজ থেকে কেক খাওয়ার জন্য চুপি চুপি রান্নাঘরে যায়। সে যখন ফ্রিজের কাছে বসে কেক খাচ্ছিল, তখন হঠাৎ সে দেখতে পারে বেসমেন্ট থেকে একজন ভয়ঙ্কর লোক তার দিকে তাকিয়ে আছে। আসলে সেই লোকটি ছিল সে গৃহপরিচারিকার স্বামী। তাকে দেখে দা সং সেখানে অজ্ঞান হয়ে পড়ে। বেসমেন্টে মিস্টার কিম আগের গৃহপরিচারিকার স্বামীর মুখে টেপ লাগিয়ে দেন, কারণ তিনি অনেক কথা বলছিল। টেপ লাগানোর পর মিস্টার কিম তাকে একটি পাইপের সাথে বেঁধে ফেলেন। এরপর তিনি আগের গৃহপরিচারিকার দিকে ফিরে যান। তার মুখ বাঁধার সময় তিনি লক্ষ্য করেন যে তার মাথার পিছনে রক্ত বের হচ্ছে। তবুও তিনি তাকে পুরোপুরি বেঁধে ফেলেন এবং আলমারির দরজা বন্ধ করে দেন। তিনি ভেতরের হাতলটিও খুলে ফেলেন, যাতে ভেতর থেকে দরজা খোলা না যায়। রাতের খাবারের পর মিসেস পার্ক ঘুমিয়ে পোশাক পরার জন্য উপরে যান। যখন মিস্টার কিম, কেলভিন এবং জেসিকা মিস্টার পার্কের বাড়ি ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন দা সং হঠাৎ করে তার ক্যাম্পিং সরঞ্জাম নিয়ে নিচে নেমে আসে। দেখা যাওয়া এড়াতে তিনজনই দ্রুত লিভিং রুমের টেবিলের নিচে হামাগুড়ি দিয়ে চুপচাপ লুকিয়ে পড়েন। দা সং বাগানের মাঝখানে একটি তাঁবু লাগায় এবং বৃষ্টির মধ্যে বাইরে ঘুমাতে চায়। তার বাবা মা কাঁচের গ্লাসের মাধ্যমে তাকে নজরে রাখার জন্য লিভিং রুমের সোফায় ঘুমানোর সিদ্ধান্ত নেন। সেই রাতে যখন পার্ক পরিবার ঘুমিয়ে পড়েছিল, তখন কিম পরিবার চুপচাপ লিভিং রুমের টেবিলের নিচ থেকে বেরিয়ে আসে এবং তাদের সেমি বেসমেন্ট বাড়িতে ফিরে যায়।
শুধু দেখতে পায় যে তা সম্পূর্ণভাবে প্লাবিত হয়ে গেছে। টানা বৃষ্টি এসে অ্যাপার্টমেন্টটি নোংরা পানিতে ডুবে গেছে। তারা যা সম্ভব ছিল তা উদ্ধার করার চেষ্টা করে, কিন্তু তা ছিল নিরর্থক। শেষ পর্যন্ত তারা ধ্বংসাবশেষ ফেলে দিয়ে স্থানীয় একটি জিমনেসিয়ামে আশ্রয় নেন, অন্যান্য বন্যায় ক্ষতিগ্রস্তদের সাথে। এদিকে বেসমেন্টে আগের গৃহপরিচারিকা মাথায় গুরুতর আঘাত পেয়ে রক্তাক্ত অবস্থায় মৃত্যুর মুখে পড়েছিলেন। একসময় তার স্বামীকে লাগানো টেপ দাঁত দিয়ে ছিঁড়ে ফেলতে সক্ষম হন। পরদিন সকালে মিসেস পার্ক তার সঙ্গে জন্মদিন বাড়িতে উদযাপন করতে চেয়েছিলেন। তিনি মিস্টার কিমের সঙ্গে বাজারে গেলেন এবং বন্ধু ও আত্মীয়দের পার্টিতে আমন্ত্রণ জানালেন। বের হওয়ার আগে মিস্টার পার্ক মিসেস কিমকে ইভেন্টের প্রস্তুতি নেওয়ার জন্য বেসমেন্ট থেকে চেয়ার ও টেবিল আনতে বললেন। মিসেস পার্ক কেলভিন ও জেসিকাকে পার্টির জন্য আমন্ত্রণ জানালেন। বাড়িতে পৌঁছানোর পর জেসিকা খাবার পৌঁছে দিতে এবং সেই দম্পতির সঙ্গে আলোচনা করতে বেসমেন্টে যেতে চেয়েছিল, কিন্তু মিসেস পার্ক দ্রুত তাকে জন্মদিনের উৎসবে টেনে নেন। উপরে কেলভিন দা হাইয়ের সঙ্গী ছিল এবং আগের রাতের ঘটনার জন্য বিচলিত ছিল। তার বন্ধুর দেওয়া সেই পাথরটি শক্ত করে ধরে সে বেসমেন্টে যাওয়ার সিদ্ধান্ত নেন, আগের গৃহপরিচারিকা ও তার স্বামীর খোঁজ নিতে। কেলভিন সিঁড়ি দিয়ে নামার সময় সে দুর্ঘটনাক্রমে পাথরটি ফেলে দেন। যখন সে এটা নিতে নিচু হয় তখন সে দেখে কেউ একজন মাটিতে নিস্তেজ অবস্থায় পড়ে রয়েছে। সে যখন কাছে যায় তখন আগের গৃহপরিচারিকার স্বামী হঠাৎ তার দিকে ঝাঁপিয়ে পড়েন এবং কেলভিনের আনা পাথর দিয়ে তাকে আঘাত করার চেষ্টা করেন। কেলভিন কোনো মতে আলমারির দরজার কাছে পৌঁছাতে সক্ষম হন, কিন্তু তিনি হোঁচট খেয়ে পড়ে যান। এরপর গৃহপরিচারিকার স্বামী পাথর দিয়ে তাকে আঘাত করে এবং একটি নির্মম আঘাতে তাকে অজ্ঞান করে ফেলে। ক্রোধে উন্মত্ত হয়ে সেই ব্যক্তি একটি ছুরি নিয়ে উপরের দিকে যায়, বাগানের পার্টির দিকে, মিসেস কিমকে হত্যা করার উদ্দেশ্যে, কারণ তার জন্য তার স্ত্রী মারা গিয়েছে। জেসিকা যখন জন্মদিনের কেক নিয়ে বাগানে প্রবেশ করে তখন হঠাৎ আগের গৃহপরিচারিকার স্বামী ছুরি নিয়ে তার দিকে ঝাঁপিয়ে পড়ে এবং তাকে ছুরি মারে এবং তাকে ছুরি দিয়ে আঘাত করে। জেসিকা মাটিতে লুটিয়ে পড়ে। এটি দেখে দা সং অজ্ঞান হয়ে যায়। আক্রমণকারী জেসিকার হাত ধরে এবং মরিয়া হয়ে কিমের স্ত্রীকে ডাকতে থাকে। তার মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখে মিসেস কিম একটি কুড়াল তুলে নিয়ে সে ব্যক্তিকে আক্রমণ করতে ছুটে যান। এদিকে জেসিকার বাবা তার রক্তপাত বন্ধ করার চেষ্টা করে, কিন্তু মিস্টার কিম মানসিকভাবে ভেঙে পড়েন। অপরদিকে দা হাই কেলভিনকে তার পিঠে তুলে এখান থেকে বেরোনোর চেষ্টা করে। কেলভিনের শরীর নিস্তেজ হয়ে গিয়েছে। তার পুরো পরিবারকে কষ্টে দেখে ছেলে অজ্ঞান, মেয়ে রক্তাক্ত অবস্থায় এবং স্ত্রীকেও মেরে ফেলার চেষ্টা করছে। মিস্টার কিম এগুলো দেখে মানসিকভাবে ভেঙে পড়েন। মিসেস কিম একটি ধাতব লোহা সেই আক্রমণকারীর পেটের মধ্যে ঢুকিয়ে দেন এবং মিসেস কিম তার মেয়ের দিকে ছুটে যান। ঠিক সেই মুহূর্তে মিস্টার পার্ক মিস্টার কিমকে গাড়ি আনতে চিৎকার করেন। মিস্টার কিম কোনো উত্তর না দিলে মিস্টার পার্ক গাড়ির চাবি চেয়ে বসেন। মিস্টার কিম চাবি ছুড়ে দেন, যা রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা আক্রমণকারীর কাছে গিয়ে পড়ে। মিস্টার পার্ক তা তুলতে গেলে সে ব্যক্তির গন্ধে তিনি পিছিয়ে যান। এই সময়ও মিস্টার পার্কের এই ব্যবহার দেখে মিস্টার কিমের অপ্রতিরোধ্য আগে তিনি ছুরি তুলে নিয়ে মিস্টার পার্ককে ছুরি দিয়ে আঘাত করেন, তারপর সেখান থেকে পালিয়ে যান। সেই জায়গাতে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে জেসিকা মারা যায় আর মিস্টার পার্কও সেখানে তার জীবন হারান। এই ঘটনার পর কেলভিনকে হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ তদন্ত করতে আসে, কিন্তু তার মাথায় আঘাত পাওয়ার ফলে কেলভিন অনিয়ন্ত্রিতভাবে হাসতে থাকে। পরে জানা যায় তার মস্তিষ্কে আঘাতের কারণে সে তার আবেগ নিয়ন্ত্রণ করতে পারছিল না। অবশেষে আদালত মিস্টার কিমের স্ত্রী এবং কেলভিনকে জামিন দেয়, কিন্তু ঘটনার পর মিস্টার কিম রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান। পুলিশ সর্বোচ্চ খুঁজছে, কিন্তু কেউ তাকে খুঁজে পায়নি। একদিন কেলভিন পুরনো সেই মিস্টার পার্কের বাড়ির কাছে দাঁড়িয়ে দূরবীন দিয়ে তাকিয়েছিলেন। এই বাড়িটি নতুন এক পরিবারকে বিক্রি করা হয়েছে। কোনোভাবে রিয়েল স্টেটের এজেন্সি এটি অন্য একটি পরিবারকে বিক্রি করে দেয়। রাত যখন গভীর হয় কেলভিন কিছু অদ্ভুত একটা জিনিস লক্ষ্য করে। বাড়ির ভেতর থেকে একটি লাইট বাল্ব বারবার জ্বলছে আর নিভছে। সে মনোযোগ দিয়ে দেখে এবং প্যাটার্নটি চিনতে পারে। এটি ছিল মর্স কোড। তার হৃৎস্পন্দন বেড়ে যায়। বার্তাটি ডিকোড করে কেলভিন জানতে পারে তার বাবা সেই একই বেসমেন্টে লুকিয়ে আছে। তার বাবা গোপনে আগের গৃহপরিচারিকাকে বাগানে কবর দিয়েছেন এবং এখন তার স্বামীর মতোই নিচে বন্দি অবস্থায় জীবন কাটাচ্ছেন। প্রতিদিন মিস্টার কিম এভাবেই মর্স কোড তৈরি করেন। তিনি মনে করতেন তার ছেলে একদিন তা দেখতে পাবে। এখন কেলভিন সে আশাকে বয়ে নিয়ে চলছে। সে কঠোর পরিশ্রম করবে, যথেষ্ট টাকা উপার্জন করবে এবং একদিন সেই বাড়িটি কিনবে, যাতে সে তার বাবাকে মুক্ত করতে পারে এবং ভাঙা পরিবারকে আবার একত্রিত করতে পারে। গরিব হওয়া কোনো অপরাধ নয়, কিন্তু দরিদ্রের মুখোমুখি হয়ে আমরা কিভাবে প্রতিক্রিয়া জানাই সেটাই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে। কিম পরিবারের ছিল প্রতিভা, ছিল বুদ্ধিমত্তা,
কিন্তু তারা সততার পথ বেছে নিয়েছিল প্রতারণা। আর সেই সিদ্ধান্তই তাদের জীবনকে নিয়ে যায় এক করুণ পরিণতির দিকে। তারা চেয়েছিল ভালো জীবন, স্বপ্ন দেখেছিল উঁচুতে ওঠার, কিন্তু সেই স্বপ্নের জন্য তারা যা করেছে তার মূল্য ছিল অসহনীয়। প্যারাসাইট শেষ না হয়েও ন্যায় বিচার দিয়ে শেষ হয় এক নীরবতায়। আর সেই নীরবতাই যেন সবচেয়ে জোরে চিৎকার করে। আশা করি সিনেমার গল্পটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবেন, যাতে এরকম অসাধারণ সিনেমার গল্প দেখতে পারেন।